অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। মিতু, শান্ত আর সাকিবের রুমটা একটু গুছিয়ে দে। মায়ের আদেশে মিতু গিয়ে রুমটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়েছে দেয় নিজের হাতে। কাজের লোক আজকে আসেনি, তাই মিতুরই করতে হচ্ছে। শান্ত সাকিব গোসল করে খাওয়া দাওয়া করেছে। আমি ঘুমাবো, প্রচুর ঘুম আসছে, যা ঘুমা। সাকিব চলে আসলো ঘুমাতে। বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়। সারা রাত অনেক ধকল গেছে। এদিকে শান্ত ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোন হাতে নিয়ে একটা ছবি দেখছে। মিতু এসেছিল রুমে কফি নিয়ে। সাকিবকে দেখে ঘুমাচ্ছে, তাই শান্তকে খুঁজতে ব্যালকনিতে যায়। একটু উঁকি দিয়ে দেখে শান্ত কারো ছবি দেখছে। সেই ছবিতে টপ টপ করে পানি। শান্তর চোখের পানি পড়ছে, এতে মিতু বড়ই অবাক হয়। তাই সে ছবিটা দেখার জন্য আরেকটু কাছে যায়। গিয়ে দেখে তার ওই ছবি 3 বছর আগের, কিন্তু তার ছবি দেখে শান্ত কাঁদছে। ব্যাপারটা তার কাছে বড্ড খারাপ লেগেছে। তার মানে শান্ত ভাই আমাকে ভালোবাসে? কই, কখনো তো বলেনি। মিতু আর দাঁড়াতে পারল না। সে চুপচাপ কফির মগ হাতে নিয়েই চলে যায়। মিরাজ বন্ধুদের দেখতে আসে। সাকিবকে ঘুমে দেখে ডিস্টার্ব না করে ব্যালকনিতে শান্তর কাছে যায়। গিয়ে সেও দেখতে পায় শান্ত কান্না করছে মিতুর ছবি দেখে। বিড়বিড় করে বলছে, আমার একতরফা ভালোবাসা হয়তো তোমাকে কখনো আমার পাওয়া হবে না। আর এতই ধ্যান জ্ঞান দিয়ে ছবি দেখছে যে রুমে মিতু এসেছিল, আবার মিরাজ এসেছে, সে একটুও টের পায়নি। মিরাজ কুঁচকে তাকিয়েও বলে ওঠে, কবে থেকে চলছে এগুলো? মিরাজের গম্ভীর কণ্ঠ পেয়ে শান্ত ভয়ে ঢোক গেলে। এমনি মিরাজকে প্রচুর ভয় পায়। তাড়াতাড়ি ফোন পকেটে রেখে বলে, আরে মিরাজ, তুই কখন এলি? মিরাজ শান্তর অবস্থা দেখে একটু হাসে, তারপর বলে, তোকে বলছি না রেস্ট নিতে, তুই কান্না করছিস, হাউ ফানি। শান্ত নরম কণ্ঠে বলে, ভাই আমাকে মাফ করে দে, এই তো এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, বোনের ছবি ডিলিট করে দিচ্ছি, তুই আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। মিরাজকে শান্ত বলে ওঠে, বন্ধুত্ব তো নষ্ট করবই। বাকি কথা শেষ করার আগেই শান্ত মিরাজের পা জড়িয়ে কান্না করে দেয়, ভাই দয়া করে এমন করিস না, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। শান্তর কান্না শুনে সাকিবও উঠে যায়। উঠে ব্যালকনিতে তাকিয়ে এসব দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু শান্তর কান্না দেখে তার কাছে বড্ড খারাপ লাগে। মিরাজ হঠাৎ শান্তকে পা থেকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, তুই যে আমার বোনকে ভালোবাসিস সেটা আমি সেই 3 বছর আগেই জানি। আমি ভেবে রেখেছিলাম তুই সেটেল হলেই বিয়ে দিয়ে দেব তোর সাথেই। এ কথা শুনে শান্ত আরও জোরে কান্না করে দেয়। পুরুষ মানুষ সহজে কাঁদে না, তো আমাকে ছাড়াই বোনের বিয়ে দিচ্ছিস? দিচ্ছি। এই পাগলের কান্না দেখ, ও আমার বোনকে ভালোবাসে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তাই বলেনি। মিরাজের কথা শুনে সাকিব বলে, আরে ভাই, ও বলে তোরা বড়লোক, তোর বোন ওর কাছে বিয়ে দিবি না, তাই আর কি। আমিও সব জানতাম। শান্ত বলে, ভাই আমি চাইনি ভালোবাসার কারণে আমাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট হোক, আর আমার কাছে বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট ছিল। মিরাজ শান্তকে কল দিয়ে বলে, আর কখনো এগুলো বলবি না, সারা রাত অনেক কষ্ট হয়েছে তোদের, যা গিয়ে ঘুমা। সাকিব আর কিছু বলে না। শান্ত গিয়ে শুয়ে পড়ে। মিতু রুমে গিয়ে শুয়ে আছে, মনের মধ্যে কেমন করছে, উফ শান্ত ভাই আমাকে ভালোবাসে, ইস কি লজ্জা, এত হ্যান্ডসাম ছেলে আমার জামাই হবে, ভাবতে কি খুশি লাগছে। মিরাজ ড্রয়িং রুমে যায়। সোফায় বসে আছে কবির সাহেব ও ফাতেমা। আম্মু কফি দাও। ছেলের কণ্ঠে ফাতেমা বলল, বাবা তুই সোফায় বস, আমি আনছি কফি। মিরাজ বসতে বসতে বলল, তুমি মারিয়াকে এভাবে কেন আনলে হসপিটাল থেকে? কবির সাহেব গম্ভীর হয়ে বললেন, আমার বউ আর থাকবে না বলেছে তাই। ফাতেমা কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, তোমার কারণে তো মেয়েটার এমন হয়েছে, একটু যদি খেয়াল রাখতে তাহলে আর এমন হতো না। সি সি, তুমি এত বড় ছেলে হয়ে ওইটুকু বাচ্চা মেয়েকে সামলাতে পারলে না? বাবার এমন কথায় মিরাজ বলে ওঠে, ও যে লাফালাফি করে, ওকে গিয়ে জিজ্ঞেস করো গিয়ে, আর চুপ থাকো। এই কথা বলেই মায়ের হাত থেকে কফির মগ নিয়ে ওপরে চলে যায়। ফাতেমা পেছন থেকে বলল, ছেলেটাকে শান্তিতে কফিও খেতে দিলে না তুমি। দুপুরের দিকে মারিয়া ঘুমিয়ে আছে। মিরাজ পাশে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। শরীর ভালো লাগছিল না, তাই অফিসে যায়নি সে। কাজের মাঝে বারবার ঘুমন্ত মারিয়ার দিকে চোখ যায়। মিরাজ মারিয়ার কপালে চুলে আলতো করে হাত বুলাচ্ছে।
ঠোঁটের ছোঁয়াও দিচ্ছে, মাঝে মাঝে কামড়াচ্ছেও। মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, ঘুমের মধ্যেও কুঁকড়ে যাচ্ছে, কিন্তু মিরাজের আদর থামছে না। বেহায়া এমন শুধু তার সানফ্লাওয়ার দিকেই চলে যায়, কাজে একটু মন বসছে না তার। ঠিক তখনই দরজার আড়াল থেকে ছোট্ট একটা মাথা উঁকি দিল। মাহাদি ঘুম থেকে উঠে সোজা আব্বু আম্মুর রুমে চলে এসেছে। চোখ ডলতে ডলতে ও দেখলো আব্বু বারবার আম্মুকে চুমু খাচ্ছে। মাহাদি ভ্রু কুঁচকে ফেলল, তারপর একদম বড়দের মতো গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, বাবাই তুমি আম্মুকে কেন বারবার চুমু খাচ্ছ? মিরাজের ঠোঁটের হাসি আটকে গেল, ছেলের সামনে ধরা পড়ে গেছে। ও ঠোঁট বেঁকিয়ে একটু লজ্জা লুকিয়ে বলল, তোমার আম্মু তো তোমার মতো বাচ্চা, তাই চুমু খাচ্ছি। আর তোমার আম্মুকে দেখলেই ইচ্ছে করে খেয়ে ফেলি। কথাটা শুনে মাহাদি চোখ ছোট ছোট করে মিরাজের দিকে তাকিয়ে রইল। বাবার কথারও মাথায় ঢুকছে না। একটু ভেবে তারপর ফট করে বলে উঠল, বাবা এমন কথা? আমিও আম্মুকে চুমু খাবো বাবাই। মিরাজ তাড়াতাড়ি মারিয়ার দিকে তাকালো। ও ঘুমিয়ে আসে, কিন্তু মনে হচ্ছে মেয়েটা লজ্জা পাচ্ছে ঘুমের মধ্যেই। মারিয়ার মুখ লাল হয়ে গেছে। মিরাজ হাত তুলে মাহাদিকে কোলে নিতে নিতে বলল, না না বাবা, তোমার আম্মু এখন ঘুমাচ্ছে, পরে চুমু খেও। এখন শব্দ করো না, আম্মুর ঘুম ভেঙে যাবে। এই কথা বলে মিরাজ ছেলের বুকের সাথে চেপে ধরে রুম থেকে বের হয়ে এলো। দরজাটা আস্তে করে আটকে দিল। বারান্দায় এসে মাহাদিকে কোল থেকে নামিয়ে বলল, শোনো বাবা, আম্মুকে ভালোবাসতে হয়, কিন্তু ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে নেই। মাহাদি মাথা নেড়ে বলল, বুঝেছি বাবাই। তাহলে আম্মু উঠলে আমি আগে চুমু খাবো, ঠিক আছে? মিরাজ ছেলের নাক টিপে দিয়ে হাসলো, তারপর বলল, আমার সানফ্লাওয়ার আর আমার রাজপুত্র, আমার পৃথিবীর তোমরা দুজনেই। তোমরা দুজনকেই আমি অসম্ভব ভালোবাসি। আসো আমার বাবা, তুমি এখন গোসল করবে, ওকে? আচ্ছা বাবাই। মিরাজ মাহাদিকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছে। মায়ের পাশে মাহাদি শুয়ে আছে। মিরাজ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। তখন ওই মারিয়া ঘুম থেকে উঠে যায়। উঠে সে বলে উঠে, আমি গোসল করব, ব্যান্ডেজের ভেতরটা পুড়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। মারিয়ার গলাটা ভেসে আসে, মুখটা ছোট করে গোমড়া হয়ে বসে থাকে ও। মীরার সঙ্গে মাথা নাড়ে, না না, তুমি গোসল করতে পারবে না, প্লিজ, আমি গোসল করব, আর এই ব্যান্ডেজগুলোও খুলে ফেলবো, ভেতরে জ্বলে যাচ্ছে সব। বলতে বলতে মারিয়ার ঠোঁট কেঁপে ওঠে, চোখের পানি আর বাঁধ মানে না, টপ টপ করে গাল বেয়ে ঝরে পড়ে। মেয়েটার চোখের পানি দেখে মিরাজের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। মনে হয় কেউ যেন ওর কলিজাটা মুঠো করে চেপে ধরেছে। এতটুকু একটা মেয়ে কষ্ট পাচ্ছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই করতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে মিরাজ ধীরে ধীরে মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। আচ্ছা, কান্না থামাও, নরম গলায় বলে সে খুব যত্ন করে খুলতে থাকে হাত পা আর মাথার ব্যান্ডেজগুলো। ব্যান্ডেজ সরাতে বেরিয়ে আসে কাঁচা ক্ষতগুলো, এখনও শুকায়নি, লাল হয়ে ফুলে আছে জায়গায় জায়গায়। মারিয়া দাঁত চেপে সব সহ্য করে। ব্যথায় মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসে, তবু একটা শব্দ করে না। সব ব্যান্ডেজ খোলা শেষ হলে মিরাজ আর এক মুহূর্তও দাঁড়ায় না। আলতো করে দুই হাতে মারিয়াকে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে উঠে মারিয়া অবাক হয়ে তাকায়। এই এই আমাকে নামান। মিরাজ কোনো কথা বলে না, সোজা বাথরুমের দিকে হাঁটতে থাকে। বাথরুমে গিয়ে খুব সাবধানে টাইলসের ওপর দাঁড় করিয়ে দেয় ওকে। মারিয়া মাথা নিচু করে ফিসফিস করে, আপনি যান, আমি পারবো। নো, আমি সত্যিই পারবো। নো। মারিয়া একটু ইতস্ত করে আবার বলে, তাহলে আম্মুকে ডাকেন, না হয় আপুকে ডাকেন, তারপরে আপনি যান। কথাটা শেষ হতেই মিরাজের চল শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ করে মারিয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ সজোরে বাথরুমের দেয়ালে একটা ঘুষি বসিয়ে দেয়। ধাম করে শব্দ হয়, পুরো বাথরুম কেঁপে ওঠে। মারিয়া ভয়ে কুঁকড়ে যায়, ছোট্ট শরীরটা থরথর করে কাঁপতে থাকে। মিরাজ রাগে হিসহিস করে বলে, এই মেয়ে, আমি তোকে গোসল করালে সমস্যা কি তোর? মারিয়া ভীত চোখে তাকিয়ে আস্তে করে বলে, কোনো সমস্যা না। বলতে বলতে ওর চোখ আটকে যায় মিরাজের হাতে। দেওয়ালে ঘুষি মারায় হাতের গিঁট ফেটে টপ করে রক্ত ঝরছে। মারিয়া আটকে ওঠে, আরে, আপনার হাত থেকে রক্ত পড়ছে। মিরাজ দূরত্ব বলে, পড়ুক। মিরাজ আর কোনো কথা বলে না, শাওয়ারের কলটা ছেড়ে দেয়। ঝরঝর করে ঠান্ডা পানি পড়তে থাকে। মারিয়া ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা পানি পিঠে পড়তেই ওর
ছোট্ট শরীরটা কুঁকড়ে যায়। মুখটা কুঁচকে ফুঁপিয়ে কেঁদে ওঠে, কান্না ভেজা ভাঙা গলায় অসহায়ের মতো বলে, আমার পিঠে এত জ্বালা করছে কেন? মিরাজের বুকের ভেতরটা ছিঁড়ে যায়। ও আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। ধীরে ধীরে কাপা হাতে মারিয়ার ভেজা জামাটা পিঠের দিক থেকে একটুখানি উল্টে দেয়। জামাটা সরে যেতেই মারিয়ার পিঠটা বেরিয়ে আসে। আর সেই দৃশ্য দেখে মিরাজের চোখ ঝাপসা হয়ে আসে। পিঠ জুড়ে শুধু দাগ আর দাগ। পুরনো ক্ষতগুলো কালচে হয়ে শক্ত হয়ে আছে, নতুনগুলো লাল টকটকে হয়ে ফুলে আছে। ঠান্ডা পানি লেগে জ্বালাটা এখন আগুনের মতো পুড়ছে। মিরাজ আর তাকে থাকতে পারে না। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রাগটা নিমেষেই উধাও, গলা শুকিয়ে কাঠ। মেয়েটার নরম পিঠ জুড়ে পুরনো নতুন মিলিয়ে অসংখ্য দাগ, কোথাও কালচে, কোথাও লালচে, কোথাও চামড়ায় উঠে গিয়েছিল এক সময়। মিরাজের বুকের ভেতরটা ভারী হয়ে আসে। কাপা হাতে একটা দাগ ছুঁয়ে দেয়। এই দাগগুলো? তোমার পিঠে এত দাগ কেন? কে মেরেছে তোমাকে? মারিয়া অদ্ভুতভাবে কান্না মাঝে একটু হাসে, যেন একটা খুব স্বাভাবিক, যেন ব্যথা পাওয়াটাই ওর রোজগার অভ্যাস। শান্ত গলায় বলে, আমার সৎমা মেরেছে। মিরাজের বুকটা ধক করে ওঠে। মারিয়া আবার হালকা এসে নিচু স্বরে বলে, কেন মেরেছে জানেন? একটু থেমে তারপর ফিসফিস করে, একটু ভাত খেয়েছি বলে। ভাতের জন্য? কেউ কাউকে এভাবে মারে? তুমি কান্না করো না, আর কোনো কষ্ট হবে না তোমার। আমি পেতে দিব না তোমাকে। আর যে তোমাকে এভাবে আঘাত করেছে তাকে আমি দেখে নিব। মিরাজের নরম কণ্ঠ পেয়ে মারিয়া আরও জোরে ফুঁপিয়ে ওঠে। মিরাজ বলে, গোসল করে নাও। এ কথা বলেই বেরিয়ে আসে সে। মিরাজ কিছুক্ষণ পর জামা কাপড় নিয়ে আসে। মারিয়া জামা কাপড় পরে বের হয়ে আসে। মিরাজ মারিয়ার চুল মুছে দেয়, তারপর খাটে বসিয়ে নিচে গিয়ে খাবার এনে খাইয়ে দেয়। বউ, তুমি সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে ঘুরতে নিয়ে যাব। মারিয়া বড্ড খুশি হয়। খুশিতে মিরাজের হাতে চুমু খেয়ে নেয়। তুমিও তো চুমু খেলে, এবার আমাকেও না হয় চুমু খেতে দাও বউ। এই কথা বলেই মারিয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। মারিয়া কিছু বুঝে উঠতে পারে না। যখন বুঝে উঠতে পারে তখন মিরাজকে কিল দেয়, খামচি দেয়, কিন্তু ছাড়াতে পারে না। শব্দ করছে, কিন্তু মিরাজ ছাড়ার নামই নিচ্ছে না। কিছুক্ষণ পর ছেড়ে দেয় মিরাজ। উফ, এভাবে ছটফট করো কেন? এভাবে ছটফট করলে চুমু খাওয়া যায়? মারিয়া জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আপনি আপনি খারাপ লোক। খুব খারাপ। দাও আর একটু খারাপ হই। এই কথা বলেই আবার মারিয়ার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। এবার এক হাতে মুঠোয় মারিয়ার দুই হাত, অন্য হাতে মারিয়ার কোমর শক্ত হাতে। এবার মারিয়া একটুও নড়তে পারে না। মিরাজ চুষে নিচ্ছে মারিয়ার ঠোঁটের সব আদর। কিছুক্ষণ মারিয়া সহ্য করলেও এখন আর পারছে না। ওর মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে ওর। তখন মারিয়া মিরাজের ঠোঁটে নিজের সর্বশক্তি দিয়ে কামড় দেয়। এতে মিরাজের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ে। মিরাজ সহ্য করে নেয়। মারিয়া কামড় দেওয়ার পরেও যখন মিরাজ ছাড়ছে না, ও ভয় পেয়ে যায়। মিরাজ আবার মারিয়ার ঠোঁট চুষে হালকা কামড় দিয়ে ছেড়ে দেয়। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।